নমস্কার। বঙ্কসি টিভি আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে আলোচনাটা করতে চলেছি একটু অন্যরকম। একটা আড্ডাই বলা চলে। জাস্ট কিছুদিন আগে একটি গল্প আমি পাঠ করেছি। সত্যজিৎ রায়ের লেখা একটা গল্প। গল্পের নাম হলো 'পুরস্কার'। গল্পটা কি নিয়ে? গল্পের বিস্তারিত আমি যাচ্ছি না। গল্পটা যদি পুরোটা শুনতে চান, আমি একটা অডিও বানিয়েছি, সেটা আমি লিঙ্ক ডেসক্রিপশনে দেবো। বাট কেন আমি এটা বলছি? কারণ গল্পটা হচ্ছে শিল্প নিয়ে এবং শিল্পীকে নিয়ে। শিল্প বা শিল্পী জিনিসটা কি? শিল্পী কাকে শিল্প বলবো? এবং শিল্পী তো খুব সহজভাবে এটা করা যায় যে যে শিল্প বানাচ্ছে তিনি হচ্ছেন শিল্পী। কিন্তু এই যে শিল্প, কোনটাকে শিল্প বলা হবে, কোনটাকে শিল্প বলা হবে না, এই নিয়ে কিন্তু বহু সময় বহু তর্ক বিতর্ক হয়েছে। অনেক রকমের মতামত, ওই নানা মুনির নানা মত, সেটা কিন্তু শোনা যায়। সত্যজিতের যে গল্পটা, খুবই সুন্দর গল্প, আমার খুব ভালো লাগে। খুব একটু টুইস্ট আলাদা একটা ছোট গল্প, যেখানে কিনা একজন শিল্পী আছে যে কিনা খুবই ডিমোটিভেটেড নিজের লাইফ নিয়ে। খুব একটা কোনো উদ্যম পান না উনি কোনো কিছু নতুন কিছু করতে। এবং সেখানে উনি কিছু, উনি নিজে একজন চিত্রকর, ছবি আঁকেন। সেখানে কয়েকজন তার বন্ধু বান্ধব যখন অ্যাবস্ট্রাক্ট ছবি নিয়ে কথা বলছে, তো উনি বলেন যে অ্যাবস্ট্রাক্ট আমি বুঝি না, বিমূর্ত, যেটার বাংলা হয়তো হলে হয় বিমূর্ত। উনি বলেন আমি অ্যাবস্ট্রাক্ট বুঝি না, কেন ভাই, এটা কি রকমের ভালো ব্যাপার, আমি বুঝি না। তখন সবাই, তার বন্ধু বান্ধবরা তাকে সেটা নিয়ে ঠাট্টা করে। এবার সেই শিল্পী হঠাৎ একদিন দেখেন যে ওই ফাইন আর্টস, সোসাইটি অফ ফাইন আর্টস, সেখানে একটা প্রতিযোগিতা হচ্ছে, যেখানে আহ, আহ্বান করা হয়েছে বিভিন্ন রকমের ছবি সবকিছুর জন্য। তো উনি ভাবলেন একটা ওখানে খুব সুন্দর একটা ছবি এঁকে ওখানে তিনি পাঠাবেন। তো নিজের সমস্ত রস নিংড়ে উনি একটা ছবি আঁকলেন। ভুলবশত উনি নিজের ছবিটা পাঠাতে গিয়ে উনি কি করে বসলেন না, যেই কাগজে উনি বিভিন্ন রকমের রং ফেলে ফেলে দেখছিলেন যে কোন রংটা ভালো হবে, কোন রংটা বিভিন্ন রং মিশিয়ে মিশিয়ে দেখছিলেন যে কোন রংটা ভালোভাবে ফুটিয়ে তুলবে ওনার ছবিটাকে, সেই কাগজটাই উনি ভুল করে পাঠিয়ে ফেলেছে। এটা ধরা পড়ে একেবারে শেষে। কারণ উনি তো যখন দেখেন যে ওনার ছবিটা থেকে গেছে, উনি ভাবলেন যে হায়, কি হলো, একেবারে ওদের সঙ্গে ঠাট্টা হয়ে যাবে আর কি, সোসাইটি বা ফাইন্যান্সের সঙ্গে তারা দেখবে হয়তো একটা ব্ল্যাঙ্ক খাম গেছে। তারপর উনি ডাক পান যে ওনার ছবি নাকি প্রথম স্থান অধিকার করেছে একটি বিভাগে, এবং সেই জন্য ওনাকে ডাকা হয়। উনি গিয়ে যখন একেবারে শেষ মুহূর্তে যখন দেখছেন, অবাক হয়ে দেখেন যে যেই অ্যাবস্ট্রাক্ট ছবি, উনি ভাবতেন যে এই অ্যাবস্ট্রাক্ট ছবি উনি বোঝেন না কিছু, সেই অ্যাবস্ট্রাক্ট ছবি ক্যাটাগরিতে ওনার ছবি প্রথম স্থান পেয়েছে। এবং সেখানে উনি কোনটা পাঠিয়েছিলেন নাকি, যেই কাগজটায় উনি রং মিশিয়ে মিশিয়ে দেখছিলেন। একটুখানি কৌতুক আছে, কিন্তু একই সঙ্গে সত্যজিৎ কিন্তু একটা খুব অসাধারণ কথা এর মধ্যে তুলেছে, যে যেটাকে আমরা সবসময় ভাবি যে তথাকথিত শিল্প হিসেবে ভাবি, আদতে কি শুধু সেইটাই শিল্প? অন্যভাবে কি শিল্প করা যায় না? কথাটা কেন বললাম? যদি আপনারা এটা শুধু আজকের বলে, আহ, আজকে যে এটা খুব রেলিভেন্ট তা নয়, এটা যুগ যুগান্তর ধরে সবসময় মানুষ চেষ্টা করেছে শিল্পকে, সেটা যে কোনো শিল্প হোক, সেটা ছবি আঁকা হোক, সেটা যে কোনো ধরনের ক্রিয়েটিভ আর্ট হোক, সেখানে কিন্তু মানুষ আহ, সবসময় চেষ্টা করেছে একটা বাউন্ডারি, একটা গণ্ডি এঁকে দিতে। এবং সেই গণ্ডিটাকে যখনই কেউ পেরোতে গেছে, তখনই তাকে বিভিন্ন রকমের লাঞ্ছনা, সমালোচনা, কেউ হয়তো বলেছে যে এটা শিল্পই নয়, এই ধরনের ব্যাপার স্যাপার। এবং এটা চলে আসছে, এটা এমন না যে এটা আজকের ঘটনা বা কোনো বিক্ষিপ্ত ঘটনা, এটা কিন্তু যুগ যুগান্তর ধরে চলে এসেছে। কিন্তু আবার অনেকেই মনে করেন, অনেক গুণী লোকের কাছ থেকেই আমি শুনেছি, আমি এখানে কোনো নিজের মতামত রাখছি না, আমি জাস্ট কাইন্ড অফ একটা আড্ডা আলোচনার মাধ্যমে এটাকে বোঝাতে চাইছি যে শুধু যে এইটাই মত আছে তা না। অনেকে যেমন একটা গণ্ডি বেঁধে দিতে চেয়েছে, কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস সেট করতে চেয়েছে, যে না না, তুমি যদি একটা শিল্প বানাতে যাও, এই এই রুল কিন্তু তোমাকে মেনে চলতে হবে, এই নিয়মের বাইরে যদি তুমি চলে যাও, তাহলে সেটা কি করে শিল্প হবে? সেটা গানের ক্ষেত্রে যেমন যথেষ্ট বাধা থাকে, এই যে ধরুন সুর, তাল, লয়, সব কিছুতে একটা রুলই, এক ধরনের রুল, যে তোমাকে যদি গান করতে হয় এইগুলোর ভেতরে থেকে গান করতে হবে। এবার অনেকেই সেখান থেকে বেরোতে চান,
আপনারা হয়তো শুনেছেন ইভেন ক্লাসিক্যালে তো প্রথম ছিল ধ্রুপদী। সেই ধ্রুপদী থেকেও কিন্তু বেরোতে গিয়েই বিভিন্ন যারা পণ্ডিত আছেন, যারা ওস্তাদ আছেন, তারা কিন্তু নিজেদের কিন্তু বানানো শুরু করেছে, এবং এককালে সেটাকেও খারাপভাবে দেখা হতো। এককালে যদি আপনি গান করছেন, ক্লাসিক্যাল গান করছেন, তাহলে ধ্রুপদী গাইতে হবে, এটা আমি অনেক দিন আগের কথা বলছি। তারপরে হিন্দুস্তানি ক্লাসিক্যাল বা আমাদের ভারতের কর্ণাটিক ক্লাসিক্যাল অ্যাজ আ হোল, ভারতের গানের যে সংস্কৃতি, ক্লাসিক্যাল গানের সংস্কৃতি কিন্তু এগোতে পেরেছে, কারণ সেই ধ্রুপদ থেকেও, ধ্রুপদ মানে যেটা কনস্ট্যান্ট, বাংলায় ধ্রুপদের যদি আমি ইংলিশে তর্জমা করি সেটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্ট থেকে বেরোনোর চেষ্টা যখন হয়েছে, ওস্তাদরাই করেছেন, পণ্ডিতরাই করেছেন, আমরা পরবর্তীকালে তাদেরকে ধরেছি হ্যাঁ তারা বিশাল বড় পণ্ডিত বা ওস্তাদ। এবং তারপর সেখানে কিন্তু থেমে থাকেনি, ক্লাসিক্যাল গান থেকেও আরো কত রকমের গান আছে। এবার অনেকেই এখনো দাঁড়িয়ে কিন্তু নাক সিটকান যে না না, এটা আবার গান হলো নাকি, এটা এইভাবে করা হচ্ছে তাহলে গান হলো না, এটা সুরে ঠিক মিলছে না তাহলে গান হলো না। হয়তো কিছু রুল হয়তো মানাটাও হয়তো দরকার কিছু ক্ষেত্রে, আবার এই গণ্ডিটাকে পেরোনোটাও কিন্তু শিল্প। এটা আমি বলছি না, আমার অনেকের কথা শুনে আমি দেখেছি, বহু বহু বড় শিল্পী কিন্তু এই কথাটা বারবার ওনারা প্রকাশ করতে চেয়েছেন যে শিল্পকে কখনোই কোনো গণ্ডির ভেতরে রাখা যায় না। কারণ যেই মুহূর্তে আপনি ভাববেন যে একটা গণ্ডি বা একটা পরীক্ষা আমি করে দেব, তখনই প্রশ্নটা আসে যে তাহলে সেই পরীক্ষাটা বানাবে কে? আমাদের দেশ, রাজ্য বা ইভেন সমগ্র বিশ্বে সবচেয়ে ভালো শিল্পী কি এইভাবে বলে দেওয়া যায় যে হ্যাঁ উনি সবকিছু বোঝেন, ওনার উপরে দায়িত্ব দেওয়া হবে যে উনি পরীক্ষাটা এঁকে দেবেন? সেটা তো করা সম্ভব নয়। তাহলে যেই বলবে না কেন, তার থেকে তো আরো ভালো কেউ আসতে পারে। আজকে ধরুন বহুকাল আগে কোনো একজন বাংলা লেখা শুরু করেছিলেন, তিনি যদি সবসময় পুরো নিয়ম কানুন বেঁধে দিতেন যে আচ্ছা এটা এইভাবেই হবে, এইভাবেই হবে। আপনার ইভেন বাংলা গ্রামারেও দেখা গেছে যে বাংলায় কিন্তু গ্রামার, ব্যাকরণ একরকম ভাবে চলে, সাধু ভাষা একভাবে চলে। বহু ভালো লেখক, বাংলার বহু বড় বড় লেখক কিন্তু নিজেদের জীবনের একটা বড় সময়ে কিন্তু এটা নিয়ে চেষ্টা করে গেছেন যে বাংলার কথ্য ভাষা, সেটাকে কিন্তু সাহিত্যে ঢোকানো। যে কথা সাহিত্য, কথাটি আপনারা শুনেছেন তো, কথা সাহিত্য, কথা সাহিত্য কোত্থেকে এসেছে? কথা সাহিত্য হচ্ছে মানে যে সাহিত্যে চলতি কথা এসেছে। কারণ একটা সময় এই ব্যাপারটা ভাবাই যেত না যে যখন কোনো কিছু লেখা হবে, তখন সেটা একটা চলিত ভাষা বা কথ্য ভাষার সেখানে ব্যবহার হবে, সেটা কেউ ভাবতে পারেনি। কিন্তু সেই এই যে গণ্ডিটা, এটা একটা গণ্ডি, এটা একটা নিয়ম, একটা কন্ট্রোল, সেই কন্ট্রোলের বাইরে বেরোনোর চেষ্টা কিছুজন করেছে বলেই আজকের আমরা বড় কথা সাহিত্যিক পেয়েছি শরৎচন্দ্রের মতো। রবীন্দ্রনাথ কতবার রুল ভেঙেছেন, সেটা বানান থেকে শুরু করে বাংলার ব্যাকরণ, বিভিন্ন জায়গায় রুল ভেঙেছেন। আজকে অনেকেই বলতে পারে যে হ্যাঁ রবীন্দ্রনাথের থেকে সেরা কবি বা সেরা লেখক হয়তো বাংলায় নেই। আবার অনেকেই বলবেন না না আছে, যদি আপনি স্পেসিফিক কোনো কোনো ডিপার্টমেন্টে দেখেন, ছোট গল্পে আছে, উপন্যাসে আছে, নাটকে আছে, যাও। আমি কে ভালো কে খারাপের দিকে বলছি, আমি এটাই বলছি যে যত বড় শিল্পী, সেটা যে কোনো হোক, আমি গানের উদাহরণ দিলাম, সেটা সাহিত্য লিটারেচারের উদাহরণ আছে, সিনেমাতে আছে, সিনেমাতে বহু মানে বহু বহু এরকম আছে যেখানে কিন্তু এই যেই যেটা একটা ট্র্যাডিশনালটাকে ভাঙার কিন্তু একটা সবসময় চেষ্টা থেকেছে। অনেকে যুগান্তকারী সিনেমা বানিয়েছে কারণ তারা সেই ট্র্যাডিশনাল ওয়ে অফ থিঙ্কিং, যে একটা এইভাবেই বানাতে হবে, এইভাবেই চলতে হবে, এই এই নিয়মগুলো মানতেই হবে, সেই নিয়মগুলোকে ভেঙে এগিয়ে গেছে। সমস্ত শিল্পের প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এই জিনিসটা দেখেছি। এবং হিস্টোরিক্যালি যেহেতু এরকম দেখা গেছে, তাই খানিকটা আমিও মনে করি, এবং যেটা বললাম যে অনেককেই আমি এরকম মানতে দেখেছি যে শিল্পকে কখনো একটা গণ্ডিতে ধরে রাখাটা কিন্তু সেটা শিল্পকেই অসম্মান করা হয়, সেই শিল্পটাকে অসম্মান করা হয়। উত্থাপনটা উঠেছিল, কনটেক্সটটা ছিল হচ্ছে সত্যজিতের গল্প, পুরস্কার গল্পটি, কিন্তু এই জিনিসটা আমি দেখেছি বারবার বারবার ফিরে আসছে, তাই জন্য এটা নিয়ে আমি আজকে একটা ছোট্ট করে আলোচনা, আড্ডা করার কথা ভাবলাম। খুব রিসেন্টলি একটা জিনিস আমার মাথায় এলো, খুব রিসেন্টলি একটা ঘটনা ঘটে, খুব বাজে একটা ঘটনা, আপনারা সবাই জানেন আরজি করের ব্যাপার সম্পর্কে, খুব যথেষ্ট অনেকদিন ধরে চলছে। আমরা জানি না যে অ্যাকচুয়ালিতে জাস্টিস সেখানে পাওয়া যাবে যাবে না, সেসবের মধ্যে ঢুকছি না। ওখানেও একটা পারিপার্শ্বিক একটি ঘটনা ঘটে। সেটা হচ্ছে একজন বিখ্যাত ভাস্কর্য শিল্পী, উনি একটি মানে একেবারে আর্তবেদনার একটা ভয়াল মূর্তি, আহ, ছোট্ট মানে একেবারে মাথাটাই শুধু, মাথা গলা অবধি উনি বানিয়েছিলেন, যেটা আরজি করে সম্ভবত রাখা হয়েছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বানিয়েছিলেন। এই কিছুদিন আগেই মনে হয় সেটা ওখানে ইনস্টলেশনও হয়েছে।
সেইটা যখন বানানো হয়েছে বহু লোকজন সেখানে এসে কমেন্ট করলো যে এত ভয়াল, এত মানে বেদনার্ত একটা যে ফুটে উঠেছে, একটা বেদনা ফুটে উঠেছে সেই আহ, শিল্পটা থেকে, সেটাকে আদৌ এটা নান্দনিক নয়, এটা দেখতে সুন্দর নয়, তো এই ধরনের শিল্পের কোনো মানে আছে কিনা। ওই যে বললাম, ওই আগের থেকে যেন সেম কন্টেক্ট, সেম ডিসকাশন আবার এখানে উঠে এসেছে, এবং আমি দেখে অবাক হলাম বহু খ্যাতনামা লোকজনও এটার খুবই সমালোচনা করে বলেছে যে এই ধরনের জিনিসের কি মানে হয়। মানে হয় কিনা সেটা সময় বলবে অবশ্যই, কিন্তু এগেন যেটা বললাম যে আমরা যদি হিস্ট্রি দেখি, এটা কিন্তু খুব বাস্তব কথা যে হয়তো কিছু কিছু সময় শিল্পের মধ্যে দিয়ে লোকজনকে, এই যে বলে না যে আপনি যদি খুব কমফোর্টেবল থাকেন তাহলে আপনাকে আনকমফোর্টেবল করে দেওয়াটাও শিল্পের দায়িত্ব। আজকে বহু লেখা আপনাকে নাড়া দেয়, কেন না আপনি ভাবেন যে এরকমও হতে পারে। তো এই যে নাড়া দেওয়াটা, আপনি একটা কমফোর্টেবল, আপনি নিজে বাড়িতে বসে বা লাইব্রেরিতে বসে যখন একটা বই পড়ছেন, একটা সেফ হ্যাভেনে থেকেও সে আপনাকে সেই জায়গাতে নিয়ে যেতে পারছে, সেইটাই শিল্প। কমফোর্টেবলকে আনকমফোর্টেবল করা, আর যে আনকমফোর্টেবল তাকে কমফোর্ট দেওয়া, তো এটাও শিল্পের হয়তো দায়িত্বের মধ্যেই পড়ে। তো এবং গণ্ডি বেঁধে দেওয়া যে না, একটা শিল্প, একটা ক্রিয়েটেড ফর, সেটা যেমনই হোক, সেটা ছবি হোক, সেটা ভাস্কর্য শিল্প হোক, যে কোনো শিল্প হোক, সেটার গণ্ডিটা ওইটাই একটা গণ্ডি হয়ে গেল না, যে নান্দনিক হতে হবে, দেখতে সুন্দর হতে হবে, লোকের মনোরঞ্জন দিতে হবে। বহু সিনেমা আসে কিন্তু লোককে মনোরঞ্জন দেওয়ার জন্য যেমন আসে, আবার বহু সিনেমা আসে যেটা লোককে ভাবায়, রীতিমতো ভাবায়, সমাজের প্রতিফলন। আজকে অনেকেই যারা সত্যজিৎ রায়ের অপু ট্রিওলজি দেখেছে, খুব সমালোচনা হয়েছে যে কেন বাংলার এরকম দুঃখ দুর্দশা দেখানো হলো। সিনেমা লোকে দেখতে যায় আনন্দ করতে, এইখানেতে আমাদের ভারতের দুর্দশা, বাংলার দুর্দশা, গ্রাম বাংলার দুর্দশা কেন দেখানো হচ্ছে। আবার একই সঙ্গে ওই যে বললাম, শিল্প অনেক সময় একটা প্রতিবিম্ব হিসেবে দাঁড়ায়, যে সমাজের যদি এই অবস্থা হয় সেটা কি দেখানোটা দায়িত্ব নয়? শিল্পের মাধ্যমেই তো দেখানো যায়। বহু সেম ভাবে সিনেমায় যেমন হয় কমেডি, বা কমেডি, বিভিন্ন স্ট্যান্ড আপ কমেডি আমি দেখতে খুবই ভালোবাসি, ইন্ডিয়ারও বাইরেরও প্রচুর দেখি। বহু জায়গায় বহু কমেডিয়ান শুধুমাত্র যে আচ্ছা এটা হাসির ব্যাপার, খুব সিম্পল কিছু জোক বলে বেরিয়ে যান। কিছু কমেডিয়ান আছেন যারা স্যাটায়ারের মাধ্যমে এমন কিছু কথা বলে যায় যেটা আপনি হেসে হয়তো ফেলবেন, কিন্তু তারপর ভাববেন, আপনাকে ভাবতে তারা বাধ্য করবে যে আচ্ছা এটা কি শুনে ফেললাম, শুনে হেসে ফেললাম, নিজের ওপর লজ্জা লাগবে যে আচ্ছা এটা শুনে হেসে ফেললাম, সত্যি কি অবস্থা। তো এই যে এই কমফর্টকে আনকমফোর্টেবল করা, এবং যে আনকমফোর্টেবল তাকে কমফর্ট দেওয়া, এবং সর্বোপরি কোনো গণ্ডিকে না মানা, এইটাই তো হয়তো বোধহয় শিল্প। এবং এই বোধটা আমাদের যখন হয়তো আসবে, অনেকের আছে, আমি এমন কোনো বলছি না কাউকে দোষারোপ বা ব্লেম করার জন্য, এটা নয়, আমি জাস্ট দেখে এসেছি যে এই ধরনের কিন্তু একটা ট্রানজিশন প্রত্যেক যুগে যুগে চলে। এমন না যে আজকে প্রথম হচ্ছে, বহুদিন আগেও হয়ে এসেছে, আদি অনন্তকাল ধরে হয়ে এসেছে, তবু প্রত্যেক সময়তেই কিছু মানুষ আছে যারা এই সমস্ত সমাজ বলুন, এই সমস্ত বিরোধকে উতরেও তারা দেখান যে না, শিল্পের মাধ্যমেও বিপ্লব সম্ভব, শিল্পের মাধ্যমেও শিক্ষা সম্ভব, নতুন করে বোঝা সম্ভব। তো আশা করছি আজকের আলোচনাটা, আমি জানি না কেমন লাগলো, একটু অন্যরকমের আলোচনা, বিভিন্ন সময় বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করতে ভালো লাগে। আপনারা কি মনে করেন, শিল্পীর কি ডেফিনেশন হওয়া উচিত, সংজ্ঞা কিভাবে নির্ণয় করা যেতে পারে? জানাবেন আপনাদের কি মতামত এই বিষয়ে। এবং বিভিন্ন আপনারাও যখন দেখেছেন, আমি যেমন আরজি করে ঘটনাটা বললাম, এরকম বহু জায়গা আছে যেখানে এই ধরনের কোশ্চেন কিন্তু বারবার উঠে এসেছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। তো সে সম্পর্কেও আপনাদের কি চিন্তা ভাবনা জানাবেন। এবং যেটা বললাম, যদি এই গল্পটা আমি জাস্ট আরেকটি চ্যানেল থেকে এই গল্পের একটা পার্ট, বাংলা পার্ট আমি আর কি ছেড়েছি, পাবলিশ করেছি ইউটিউবে, যদি দেখতে চান, পুরো গল্পটা শুনতে চান, সেখানে শুনতে পারেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো আজকের মতন এখানেই শেষ করছি, নমস্কার, ভালো থাকবেন সবাই।